রাসেল সেখান থেকে সোজা ওর রুমে চলে আসে। ওয়াশরুমে ঢুকে গোসল সেরে নিয়ে বেরিয়ে আসে। একটু রেডি হয়ে নিচ্ছে, তখনই ওই তোর যে নিচে খাবার খাওয়ার জন্য ডাকছি, শুনতে পাচ্ছিস না? হুম। আমি তো ওয়াশরুমে ছিলাম, তাহলে শুনবো কিভাবে? হুম। সেটাও তো ঠিক। ভাইয়া তোকে অনেক সুন্দর লাগছে, তবে চুল আর দাড়িটা একটু সুন্দর করে কেটে ভালো পোশাক পরলে শাকিব খানের থেকে আরও কোনো অংশে কম লাগবে না আমার ভাইয়াকে। তাই বুঝি? আর এটা আমার সবচেয়ে ভালো পোশাক, এর থেকে ভালো পোশাক নেই। আরে নেই তো কি হয়েছে, শপিং মল তো ঠিকই আছে, শুধু যাওয়া লাগবে। এখন নিজে চল, বাবা বসে আছে। হুম, চল। তা হবু ডাক্তার ম্যাডামকে কেমন চালালি শুনি? ওরে তো অনেক জ্বালিয়েছি, সেটা বলে শেষ করা যাবে না। এভাবে কথা বলতে বলতে দুইজন নিচে চলে আসে। সবাই একসঙ্গে খেতে বসে। লায়লা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। সবাই যেন আজকে তৃপ্তি সহকারে খাবার খাচ্ছে। আহনার আম্মু, আজকের খাবার বাড়িতে না তৈরি করে কোনো রেস্টুরেন্ট থেকে এনেছো নাকি? এতটা মজা হয়েছে। রেস্টুরেন্ট থেকে আনতে কেন যাব বলো? এইসব খাবার রাসেল একাই তৈরি করেছে। আহানা ও রফিকুল চৌধুরী তো অবাকের চরম পর্যায়ে। বলে কি এসব? রাসেল এত ভালো রান্না করতে পারে? রাসেল, তুই রান্নাও করতে পারিস? তা এমন কোন কাজটা আছে যেটা তুই পারিস না, একটু বলতো। ওই তো, বাবা বলে ডাকা, কারণ ওঠা বলার কোনো অভ্যাস নেই তো তাই। রাসেল এমন একটা কথা বলবে কেউ সেটা ভাবতেই পারেনি। ধুর পাগল ছেলে, আমাকেই তুই বাবা বলে ডাকবি। আর খাবারটা খুব ভালো স্বাদ হয়েছে, এই জন্য তোরে উপহার দিলাম। বিকেলে আহানাকে সাথে নিয়ে শপিং করতে যাবি আর একটু ঘুরে আসবি। আহানা তো সেই খুশি, যেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। আহানা বলে ওঠে, কি মজা কি মজা, আমি ভাইয়ের সাথে শপিং করতে যাব, আমরা ঘুরতে পারবো, কি মজা। এত খুশি হয়ে লাভ নাই, বুঝলি? কারণ শপিং রাসেল করবে, তুই তো করবি না। হ্যাঁ, আম্মু দেখছো বাবা এটা কি বলে, তার ছেলেকে শপিং করতে দিবে আর আমাকে দিবে না? আমি কি তাহলে বন্যায় পানিতে ভেসে যাব? হেই পাগলি, কাঁদিস না তো, আমি আছি তো নাকি। আর তুই কিভাবে ভাবলি তোকে না কিনে দিয়ে আমি কিছু কিনবো? হুম। আহানা এবার খুশিতে ওর ভাইকে জড়িয়ে ধরে বলে, এই না হলে আমার লক্ষ্মী ভাইয়া। ইস ভাইয়া, তুই আরও আগে কেন আমার কাছে আসলি না? তাহলে কত মজা নিতে পারতাম। এই পিকনিক হয়েছে, এখন চুপচাপ খাবার শেষ কর, না হলে কিন্তু খবর আছে। দেখছো আম্মু, আম্মু তোমার পরীকে পেতনি বললো। আমি কি পেতনির মতো? আহনার আম্মু, তুমি আমার মাকে পেতনি কেন বললে? হুম। এ ভাই নানান কথাবার্তার মাঝে দিয়ে খাবার পর্ব শেষ করে সবাই সোফায় বসে কথা বলে। কিছু সময় পরে রফিকুল চৌধুরী অফিসের উদ্দেশ্যে চলে যায়। বিকেলে রাসেল রেডি হয়ে সোফায় বসে আছে, আহানার জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই বাড়ির গেট দিয়ে একটা মেয়ে প্রবেশ করে। দেখতে একদম পরীর মতো লাগছে। রাসেল তো এক ধ্যানে তাকিয়েই আছে। মনে হচ্ছে এই ধ্যান কোনোদিন যদি না ভাঙতো তাহলে কত ভালো হতো। এইবার চলেন মেয়েটার একটু বিবরণ শুনে আসি। নীল রঙের একটা গাউন জামা পরেছে, সাথে সব ম্যাচিং করা জিনিস। হালকা সেজেছে, যেটাতেই আরও বেশি আকর্ষণীয় লাগছে। কোমরের নিচ পর্যন্ত খোলা চুল, যেন রাসেলকে একদম পাগল করে দিচ্ছে। রাসেলের এমন তাকানো দেখে নিধি তো লজ্জায় পড়ে টমেটো হয়ে গেছে। নিধি ওর সামনে এসে হাতের তুড়ি বাজিয়ে বলে, এই যে মিস্টার, এইভাবে কি দেখছেন? আগে কোনোদিন মেয়ে দেখেননি মনে হয়। রাসেল ঘোরের মাঝে থেকে বলে ওঠে, মেয়ে তো হাজারো দেখছি, কিন্তু এমন পরীর দেখা তো কখনোই পাইনি, তাই মন ভরে দেখছিলাম। আরে বাবা, আপনি তো কিভাবে মেয়েদের ইমপ্রেস করতে হয় সেটা তো খুব ভালো করেই জানেন দেখছি। আমি জানি ওই এতটাও সুন্দরী নয়, শুধু শুধু বাম দিচ্ছেন। আপনি কি কোনো গাড়ির চাকা যে আমি পাম দিব? আর আপনি যদি নিজেকে অসুন্দর বলেন, তাহলে আমি ভেবে পাচ্ছি না সুন্দর বলে দাবি করবে কারা। আরে বাহ, কথা তো ভালোই বলতে পারেন দেখছি। তা আহানা কোথায়? রাসেল কিছু বলতে যাবে তখনই সিঁড়ির উপর থেকে নামতে নামতে আহানা বলে ওঠে, এই তো হবু ডাক্তার ম্যাডাম, আমি এসে গেছি। তো সরি সরি, আমাদের ভাবি সাহেবা। চুপ পেতনি, সারাক্ষণ শুধু ফাজলামি করিস তাই না? ওলে আমার ভাবিটা দেখি রাগে টমেটো হতেও পারে। তা আমাকে আসতে বলি কেন? আর তোকে তো আজকে খুব সুন্দর লাগছে। আহারে, আজকে প্রথম ভাইয়ের সাথে ঘুরতে যাব, তো একটু তো সাজতে হবেই, তাই না? হই পেতনি,
তোর যদি কথা বলা শেষ হয়ে থাকে তো বের হ, না হলে সন্ধ্যায় গিয়ে কি হবে? ভাইয়া চল। এইদিকে নিধি বারবার রাসেলের দিকে তাকিয়েই আছে, শুধু দেখেই যাচ্ছে আর মনে মনে ভাবছে। কোনোদিন কারো উপরে আমি ক্রাশ খাইনি, এই প্রথম ওর উপরে আমি ক্রাশ খাইলাম। ইস, ভাবতেই কেমন ভাল লাগে। তারপর রাশিদা চৌধুরীকে বলে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাসেল ড্রাইভ করতেছে আর পিছনে বসে নিধি আর আহানা ননস্টপ ভাঙা রেডিওর মতো বেজেই যাচ্ছে। এই হচ্ছে মেয়ে মানুষ, দুইজন একসঙ্গে হয়েছে তো হলো, কুকুলের মতো কথা বলেই যাবে। রাসেলের তো মাথা ধরে গেছে ওদের কথা শুনে। অনেকটা সময় পরে ওরা একটা শপিং মলে চলে আসে, তারপর গাড়ি পার্কিং করে তিনজনে শপিং মলের ভিতরে প্রবেশ করে। আহানা শুধু দেখেই যাচ্ছে, হঠাৎ নিধি চোখ আটকে যায় একটা পাঞ্জাবির উপরে, যেটা আহানা লক্ষ্য করে। কিরে ভাবি, তুই এভাবে ওই পাঞ্জাবিটার দিকে তাকিয়ে আছিস কেন? ওই পাঞ্জাবিটা না আমার খুব পছন্দ হয়েছে। তুই ভাইয়ের জন্য কিনতি তবে তোর ভাইকে সেই মানাতো। হুম, টপ সুন্দরী ভাবির পছন্দ কি আর খারাপ হতে পারে নাকি? আর এটা আমারও খুব পছন্দ হয়েছে। আহানা পাঞ্জাবিটা কিনে নেয়। এইদিকে ওরা শপিং করতেছে আর রাসেল ঘুরে ঘুরে এটা সেটা দেখছে। একটা জামা রাসেলের খুব পছন্দ হয়, কিন্তু কিভাবে আহানাকে কিনে দেবে, ওর কাছে তো কোনো টাকা পয়সা নেই। তাই জামাটা মন খারাপ করে দেখছে, যেটা আহানা এসে দেখতে পায় আর জামাটা কিনে নেয়। এবার আহানা লক্ষ্য করে রাসেলের মুখে স্পষ্ট খুশির রেখা ফুটে উঠেছে। এইভাবে ওরা তিনজন অনেক কিছু শপিং করে একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে ঘুরতে বের হয়। একটা নদীর ধারে আসে, যেখানকার পরিবেশটা খুবই সুন্দর, নিমেষেই মন ভালো হয়ে যায়। আহানা, জানিস এই জায়গাটায় আসলে আমার অনেক ভালো লাগে, মনে হয় নিজেকে একদম হালকা মনে হয়। হুম, এই জায়গাটা আসলেই খুব সুন্দর। কলকল নদীতে বয়ে চলা ঢেউ, এর শব্দ মুখরিত পরিবেশ। এইদিকে নিধি কথা বলছে আর একটু একটু সামনের দিকে হেঁটে চলেছে। রাসেল খেয়াল করে একসময় নিধি একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে মাটি ভেঙে যাবে। রাসেল নিধিকে টান দিয়ে সরিয়ে নিতেই ওই মাটি ভেঙে নদীতে পড়ে যায়। এদিকে রাসেল আচমকা টান দেওয়ার ফলে নিধি ওর উপরে গিয়ে পড়ে। সবুজ ঘাসের উপরে দুইজন একে অপরের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। দুইজনেরই চোখ যেন হাজারো কথা বলতে চায়। এর মাঝেই আহানা বলে ওঠে, ভাবি, তোমার শুভদৃষ্টি শেষ হলে উঠে পড়ো। চারপাশের মানুষ বিনা টিকিটে সিনেমা দেখছে, বুঝলি? আহানার কথা শুনে নিধি লজ্জায় লাল হয়ে তাড়াতাড়ি রাসেলের উপর থেকে উঠে পড়ে। ধন্যবাদ আপনাকে এইভাবে আমাকে সেভ করার জন্য। ইটস ওকে মিস হবু ডাক্তার ম্যাডাম। ভাইয়া চল, অনেক তো এখানে ঘুরলাম, এখন ওই দিকে গিয়ে আমার আর ভাবির পছন্দের ফুচকা খাবো। চলেন, ফুচকা পাগলির দল। বুঝি না এই ফুচকার মাঝে কি আছে যে মেয়েরা এটা খাওয়ার জন্য এতটা পাগল। এই যে আপুমনিরা, আপনারা আমাকে একটু বলে দিয়েন তো, আসলে কি কারণে এই ফুচকা আপনাদের এত প্রিয়? তারপর ওরা তিনজন একটা ফুচকার দোকানে এসে ফুচকা নিয়ে খেতে শুরু করে। রাসেলের এক প্লেটের সাথে দুই রাক্ষসী 3 প্লেট শেষ হয়ে যায়। অহনা, তুই কি আরো ফুচকা খাবি? অলরেডি কিন্তু 3 প্লেট শেষ করেছিস। এত তেলে ভাজা জিনিস খাওয়া কিন্তু ভালো না। আর খাবো না, অনেক খাইছি। আসলে ভাইয়া, এইটা না দেখলে কেমন জানি লোভ সামলাতে পারি না, শুধু খেতেই ইচ্ছে করে, খেতেই ইচ্ছে করে। এই যে ম্যাডাম, আপনি কি খাবেন? কেউ যদি আদর করে আইসক্রিম এনে বলতো তুমি কি এটা খাবে, তাহলে খেতাম, কিন্তু এমনটা তো আমার কল্পনা। বাবা রে বাবা, কি প্ল্যান মাইরি আইসক্রিম খাওয়ার! ভাবি, তোর থেকে তো অনেক কিছু শিখতে হবে। নিধি কিছু বলতে যাবে তার আগে রাসেল আইসক্রিম নিয়ে এসে ওদের সামনে হাজির হয়। এই নিন আপনার জন্য স্পেশাল আইসক্রিম, চুষলেই মজা আর মজা। ধন্যবাদ। আর আমাকে তুমি করে বলবে, এইসব আপনি বলতে আমার শুনতে বা বলতে দুটোই আমার অ্যালার্জি, বলতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলবো। আমি আবার ইঞ্জেকশন দেখে ভয় পাই। রাসেলের কথা শুনে তো নিধি হো হো করে হেসে দেয়। রাসেল এক দৃষ্টিতে ওই হাসির মাঝেই যেন হারিয়ে যায়। এত সুন্দর মন কাড়া হাসিও কারো হয়, যেটা নিধিকে না দেখলে রাসেল বিশ্বাসই করতো না। ভাইয়া, তোর আইসক্রিম তো গলে গলে পড়ে শেষ হয়ে গেল। হুম আমি তো পরীর হাসিতেই ক্রাশ খেয়ে বসে আছি। কি যে বলো এইসব বিড়বিড় করে, দাও আইসক্রিম, তোমায় খেতে হবে না। নিধি রাসেলের হাতে থাকতেই আইসক্রিম খেতে শুরু করে। এক পর্যায়ে আইসক্রিম শেষ, রাসেল একটা আঙুল মুখে নিয়েই কামড় দিয়ে বসে। আহ, এই রে, সরি সরি, আমি তো আইসক্রিম মনে করেই গেছি।
ভাবি তুই ভাইয়ার আঙ্গুলকে আইসক্রিম ভেবে খেয়ে নিচ্ছিস? হাই কপাল। আচ্ছা এখন বাড়ি ফেরা যাক, অনেক তো ঘোরা হলো। এরপর ওরা সবাই বাসায় চলে আসে। নিধিও শপিং নিয়ে ওর বাসায় চলে যায়, আর রাসেল ও আহানা ওদের বাসায় চলে আসে। রাশিদা চৌধুরী ও রফিকুল চৌধুরী সোফায় বসে কথা বলছিল, ঠিক তখনই দেখতে পায় আহানা ও রাসেল চলে এসেছে। কিরে, তোদের শপিং করা আর ঘোরা এখন শেষ হলো? কি করব, তোমার ফাজিল বৌমা তো ঘুরতে ঘুরতে সময় শেষ করে ফেলছে, আসতেই চাইছিল না। এই দেখ, আমার বৌমার নামে কোনো দোষ দিবি না। বাবা, বৌমার জন্য এত দরদ! তা মা, কি কি শপিং করলি ভাইয়ের সাথে গিয়ে শুনি? অনেক কিছুই কিনেছি, আর ভাইয়ার জন্য অনেক কিছু কিনেছি, এই দেখো। বাহ, সবগুলোতেই তো খুব সুন্দর। তা এই পাঞ্জাবিটা তো বেশি সুন্দর হয়েছে। কার পছন্দ এটা? এটা তোমার বৌমা পছন্দ করেছে। তোমার সুন্দরী বৌমার পছন্দ কি আর খারাপ হতে পারে বলো? মোটেও না, নিধির পছন্দ অনেক ভালো। আর এই জামাটাও অনেক সুন্দর। এটা ভাইয়া আমার জন্য পছন্দ করেছে, তবে ভাইয়ার পছন্দ কিন্তু খারাপ না। হয়েছে। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে কেমন? অনেক তো ঘোরাফেরা করেছিস, এখন একটু রেস্ট নে। ঠিক আছে আম্মা, আর এই প্যাকেট দুইটা তোমাদের জন্য। আহানা সহ সবাই অবাক, এই প্যাকেটে আবার কি আছে। আর আহানা তো অবাক যে রাসেল এইসব কখন কিনেছে। কি আছে এর ভিতর শুনি? খুলেই দেখো না, তাহলে তো বুঝতে পারবে। রাসেলের কথা শুনে আহানা প্যাকেট খুলে দেখে একটা পাঞ্জাবি, তাও আবার রাসেলেরটার মতো, আর একটা শাড়ি যেটা রাশিদা চৌধুরী মন করেছে। বাহ, তোর তো পছন্দ আছে, বলতেই হবে। রাসেল কিছু বলতে যাবে তার আগে রফিকুল চৌধুরী বলে ওঠে। দেখছো রাশিদা, একেই বলে বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। ঠিকই বাবা মায়ের জন্য ও কিছু কিনে এনেছে। তোমার মেয়ে কখনো কি এনেছে দেখেছো? রাসেলের বাবা মা আসলে অনেক লাকি ছিল যে ওর মতো সন্তান তাদের ঘরে আল্লাহ দিয়েছেন। এদিকে আহানা ওর বাবা মায়ের কথা শুনে। আম্মু আব্বু তোমরা পচা, ভাইয়াকে ভালো বলে আমাকে খারাপ বলছো? এই থাম, আর নাকা কান্না করতে হবে না। হামো, তুমি ওকে বকা দিও না তো। দেখছো এমনিতেই পেতনির মতো হয়ে গেছে। রাসেলের কথা শুনে তো ওর বাবা মা হাসতে থাকে, আর আহানা তো রাগে ফোঁস করতে করতে রাসেলকে মারার জন্য তাড়া করে। কিন্তু রাসেলকে পাইকে এক দৌড়ে চলে আসে রুমে, আর এসে দরজা লাগিয়ে দেয়। কি হলো, ভয় পেয়ে দরজা বন্ধ করলি কেন? খোল দেখি তোর কত সাহস। আমার সাহস দিয়ে কি করবা? তোর সাহস থাকলে হবে। দুইজন এইভাবে ঝগড়া করতে থাকে, আর এইদিকে রাশিদা চৌধুরী ও রফিকুল চৌধুরী কথা বলতে থাকে। দেখছো আহনার বাবা, রাসেল আমাদের ছেলে না হওয়া সত্ত্বেও কেমন একদিনই আমাদের আপন করে নিয়েছে। মনে হচ্ছে যেন রাসেল আমার গর্ভের সন্তান। রাসেল অনেক ভালো একটা ছেলে। হয়তো আমাদের ছেলে থাকলে ওর মতোই হতো। দেখবে, আল্লাহ একদিন আমার ছেলেকে আমার কোলে ঠিকই ফিরিয়ে দেবে। এই আশাতেই তো আজও দিন গুনেই যায়। আল্লাহ যদি আমাদের মুখের দিকে একটু ফিরে তাকায়। এইভাবে দুইজন অনেক কথা বলে, এইভাবে হাসি ঠাট্টার মাঝে দিয়ে কেটে যায় কয়েকদিন। এই দিন সবাই খেতে বসেছে। রাসেল, আজকে তো খেয়ে আমার সাথে যেতে হবে। আমি আবেদন করে দিয়েছি, তোর আজকে পরীক্ষা। ও, তাহলে তো ভালোই হলো। তোর কিছু করতে হবে না, শুধু গিয়ে হাজিরাটা দিবি বাস, তারপরে যা করার লাগে আমি করব। না বাবা, আমি আমার নিজের যোগ্যতা অনুযায়ী কর্ম করতে চাই, তোমার পাওয়ার অনুযায়ী নয়। সেটা ভালো কথা, কিন্তু তোর উপরে ছেড়ে দিয়ে যদি না টিকতে পারিস তখন কি হবে? আমার নিজের উপরে অনেক ভরসা আছে, আর আমি বিশ্বাস করি নিজের উপরে বিশ্বাস যতটা মজবুত হবে, সে জীবনে ততটা উন্নতি করতে পারবে। ওকে ঠিক আছে, তোর ইচ্ছা, তবে পরে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবি না। ঠিক আছে বাবা, আমি নিজের চেষ্টায় সফলতা অর্জন করব, এই আমি বলে দিলাম। এভাবে অনেক কথা বলে রাসেলও বাবা মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে চলে যায় এয়ারপোর্টে। রাসেলকে বড় বড় অফিসারের সাথে রফিকুল চৌধুরী পরিচয় করিয়ে দেয়। রাসেল সব পরীক্ষায় শেষ করে অ্যান্ড সব কিছুতেই প্রথম হয়। বিকেলে বাসায় চলে আসে। কিরে, কেমন হলো তোর পরীক্ষা শুনি? আম্মু, অনেক ভালো হয়েছে। বাকিটা এখন আল্লাহর হাতে। তবে আমার আশা আছে এই চাকরিটা আমার হবেই। দোয়া করি বাবা, তোর মনের আশা যেন আল্লাহ পূরণ করে। এখন খেয়ে নে, সারাদিন তো মনে হয় কিছুই খাসনি। রাসেল ওর মায়ের সাথে খেয়ে নেয়। রুমে এসে সেই একটা ঘুম দেয়। সন্ধ্যায় ঘুম ভাঙে আহানার ডাক শুনে। ওই ভাইয়া উঠে পড়, সন্ধ্যা হয়ে এলো। ওই ভাইয়া ওঠ তাড়াতাড়ি। উঠতেছি, তুই যা।
আচ্ছা আমি গেলাম, তুই উঠে আসিস কিন্তু, না হলে আবার না জানি কি করে বসি সেটাই জানি না। রাসেল উঠে ওয়াশরুমে চলে যায় আর আহানা চলে যায় ছাদে। রাসেল একটু পরে ছাদে চলে আসে। কি রে পেতনি, ছাদে কি করিস একা একা? দেখ ভাইয়া, ভালো কিন্তু হবে না। আমাকে তোর কোন দিক দিয়ে পেতনি মনে হয়? আরে পাগলি, আমি তো তোর সাথে মজা করে বলি, তোকে রাগান্বিত করার জন্য। আমি তো বুঝি, তাই তো এতটাও রাগ করি না যাতে তোর মন খারাপ হয়। আচ্ছা কি করছিস একা একা? এই সময়ে না ছাদে বসে থাকলে খুব ভালো লাগে। হালকা বাতাস, আবছা আলো সব মিলিয়ে অসাধারণ। তুই ঠিক কথাই বলেছিস, এমন সময়টা আমারও খুব ভালো লাগে। আচ্ছা ভাইয়া, তুই কি কাউকে ভালোবাসিস? আহানার কথা শুনে রাসেল থতমত খেয়ে যায়, কি বলবে ভেবে পায় না। বলবো পরে একদিন, আজকে প্লিজ জোর করিস না, আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছে হয় আমাকে বলিস, নো সমস্যা, কেমন? এইভাবে দুই ভাই বোন অনেক সময় কথা বলে ছাদ থেকে চলে আসে। নিজের খাবারের জন্য সবাই অপেক্ষা করতেছে। খাওয়া দাওয়া করে সবাই যার যার রুমে চলে যায়। রাসেল এসে ইসরাতের কথা ভাবতে থাকে। ইসরাত, কেন করলে এমন? এমন হওয়ার কোনো কথাই ছিল না। আমি তো তোমাকে অনেক বেশি ভালোবেসেছিলাম। কি দোষ ছিল? আমি এতিম, এটাই। রাসেল ভাবছে আর চোখের জল ফেলছে। চোখের জল মুছতে মুছতে কখন যে ঘুমিয়ে গেছে সেই দিকে রাসেলের কোনো খেয়ালই নেই। সকালের ঘুম থেকে উঠে মসজিদ থেকে নামাজ পড়ে আসে। এইভাবে চলে যায় অনেকগুলো দিন। রাসেল বিমান বাহিনীর অফিসার পদে চাকরি পেয়েছে। কিছুদিন পরে ওকে ট্রেনিংয়ের জন্য যেতে হবে। আর রাসেল আহানার কলেজে ভর্তি হয়েছে। আব্বু, আমাকে নাকি লন্ডন যেতে হবে ট্রেনিংয়ের জন্য। যেতে হবে, তুই কোনো চিন্তা করিস না, মাত্র তো 6 মাস পর, তারপরে আবার চলে আসবি। কিন্তু আমি তো তোমাদের ছাড়া কিভাবে থাকবো বলো? এই কয়েকদিনে তোমাদের যে অনেক বেশি আপন করে নিয়েছি। দেখ বাবা, তুই একদম এটা মনে করিস না, তোকে অনেক বড় হতে হবে। আম্মু, সেই স্বপ্ন নিয়েই তো আজও বেঁচে আছি। তা না হলে কবেই আল্লাহর কাছে চলে যেতাম। কি বলিস এসব? তোর মাথা ঠিক আছে? এখন গিয়ে রেস্ট নে যা, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আম্মু ঠিক আছে, তোমাদের কথা না শুনে কি আর পারি বলো? তোমরাই যে আমার সব। আমার কেউ নেই সেটা তো আর মনে হয় না। তোমাদের পেয়ে আমি কখনো ভাবতেই পারিনি তোমরা এই এতিম ছেলেকে এত আপন করে নিবে। বাবা, এভাবে বলিস না, তোকে আমি নিজের ছেলের মতোই ভালোবাসি। আমারও একটা ছেলে ছিল, ছোটবেলায় হারিয়ে গেছে। ও থাকলে হয়তো আজ তোর মতোই হতো। দোয়া করি আল্লাহ যেন তোমাদের হারিয়ে যাওয়া ছেলেকে তোমাদের কোলে ফিরিয়ে দেয়। এইভাবে সবাই অনেক কথা বলে। দেখতে দেখতে রাসেলের লন্ডন চলে যাবার সময় এসে যায়। ওর বাবা সব কাগজপত্র আগে রেডি করেছে, তাই আর ওকে কিছুই করতে হচ্ছে না। এইদিকে নিধি রাসেলকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, যেটা রাসেলকে বলার সাহস হচ্ছে না। রাসেল যে বোঝে না সেটা কিন্তু না, রাসেলও বোঝে নিধি ওকে ভালোবাসে। কিন্তু রাসেলের এখন আর প্রেম ভালোবাসা বিশ্বাস হয় না। রাসেল, দেখে শুনে থাকবি কিন্তু, আর শরীরের যত্ন নিতে একটুও পিছপা হবি না। এই আমি বলে দিলাম। ঠিক আছে আম্মু, আমি ভুলে গেলে তুমি মনে করে দিও কেমন? পাগল ছেলে একটা, কি বলিস? তার শরীরের যত্ন নেবার কথা আমি এখান থেকে কিভাবে নিতে বলবো? আমি কি দেখতে পারবো নাকি? আমো, ভাইকে যাবার সময় হয়ে গেছে। আরও দেরি করলে আবার বিমানের পাইলট ওর জন্য বিমান নিয়ে বসে না থেকে সোজা চলে যাবে। তখন তোমার চেয়ে এয়ারপোর্টে বসে বসে মশা মারবে। তুই চুপ কর। মা ছেলের খুনসুটি তুই দেখতেই পারিস না। নিধিমা, তোমার মন খারাপ কেন? আরে না আন্টি, আমার মন খারাপ না। আর আমার মন তো সবসময় এমনি থাকে, তাই না? নিধি হাসালি। এটা মায়ের মন, ছেলে মেয়ের মুখ দেখলে বুঝতে পারি মনের মাঝে কি চলছে। না আন্টি, এইসবের কিছুই না, তুমি শুধু শুধু বলছো। আচ্ছা ঠিক আছে। রাসেল তো বুঝেছে নিধির মনটা কেন খারাপ, কেননা নিধি মুখে বলতে না পারলেও অনেকভাবে বুঝিয়েছে ও রাসেলকে কতটা ভালোবাসে। এইদিকে নিধি মনে মনে ভাবে, জীবনে প্রথম কারোর প্রতি এতটা আকৃষ্ট হলাম, আর তাকে ভালোবাসি বলার আগেই চলে যাচ্ছে। আল্লাহ, কেন আমার সাথে এমনটা করো? রাসেল, একটু আমার কথা শুনবে? নিধির কথা শুনে সবাই অনেকটাই অবাক হয়ে যায়, আবার কিছু বলেও না, কারণ সবাই বুঝতে পেরেছে নিধি রাসেলকে
অনেক বেশি ভালোবাসে। রাসেল ওর মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে আর ওর মা বলে, দেখ বাবা, মেয়েটা কি বলে, চলেই যাচ্ছিস, একটু শুনেই যা ওর কথাটা। ঠিক আছে আম্মু, ওই চলো দেখি কি বলবে শুনি। চলো। নিধি আর রাসেল ওর রুমে চলে আসে। এদিকে আহানা ও ওর মা মিটমিট করে হাসতেছে। পাগলি মেয়ে একটা আমার, ছেলেকে এতটা ভালোবাসে তবুও সেটা বলতে পারছে না। আম্মু, ভাবি ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে, তাই তো সব সময় ভাবি আমার থেকে ভাইয়ার খবর নেয়। ভাইয়া এটা করছে নাকি ওটা করছে নাকি। আহানা আর নিধিও রাসেলকে মানাবে, অনেক ভালো। মনে হয় দুজন একে অন্যের জন্যই তৈরি। মা মেয়ে এভাবে কথা বলতে থাকুক, আমরা বরং চলে যাই নিধি ও রাসেলের কাছে। কি বলেন আপনারা? নিধি রুমে গিয়ে রাসেলকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাসেল তো মনে হচ্ছে আসমান থেকে পড়লো। এই কি করছে এসব? আমি যে একটা পরপুরুষ, সেটার কথা কি তোমার মনে নেই? না নেই, আমি তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। সেটা কেন বোঝো না বলো? দেখো নিধি, তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে, তোমার মনটাও অনেক ভালো। আমি কেন, যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়বে। তাহলে তুমি আজও দূরে দূরে কেন আছো, আমাকে আপন করে না নিয়ে? আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন ভালোবাসতে পারবে না? আমি কি দেখতে খারাপ নাকি আমার সাথে মানাবে না, কোনটা? তুমি সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি ভালোবাসা আর বিশ্বাস করি না। দেখো, তোমার অতীতে সাথে কি হয়েছে সেটা আমি জানতে চাই না। আমি এতটুকুই বলবো, আমি তোমার জন্য মৃত্যুর পরেও অপেক্ষা করব। শোনো নিধি, আমার কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। এই মনটা একটা পাথরে পরিণত হয়ে গেছে। যতই প্রেমের পানি ঢালো না কেন, প্রেমের গাছের ফুল ফুটবে না। আমার ভালোবাসা যদি পবিত্র হয়, তাহলে তোমার ওই পাথরের মনে আমি আমার প্রেমের ফুল ফুটিয়ে ছাড়বো। ওকে, চেষ্টা করে দেখো, আর ভালো থেকো। যদি বেঁচে থাকি তো ফের দেখা হবে কোনো এক সময়ে। উপরের কথাগুলো বলেই রাসেল সেখান থেকে চলে আসে। নিধি সেখানেই দাঁড়িয়ে থাকে, দুই চোখে জলের যেন বন্যা বয়ে যাচ্ছে। রাসেলেরও অনেক কষ্ট হচ্ছে, কেননা রাসেলও তো নিধিকে ভালোবাসতে চায়, কিন্তু ইসরাতের কথা মনে হলেই সব এলোমেলো হয়ে যায়। কারণ নিধিও যদি অমন করে, তাহলে যেও বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যাবে। আম্মু, আসি, আমার জন্য দোয়া করিও, আর তোমার মেয়েকে দেখে রাখিও। বাবা, আমার দোয়া তোর সাথে সব সময় আছে, আর আমি আমার দুই মেয়েকেই দেখে রাখবো। মায়ের এমন কথা শুনে রাসেল না হেসে পারে না, হো হো করে হেসে চলে যায় রাসেল। কি যে বলো না আম্মু। আচ্ছা ভাই, আর পেতনি দেখে শুনে থাকিস। আহানা কিছুই বলে না, কেননা ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। এই কয়েকদিনে আসলেই অনেকটা আপন করে নিয়েছে। রাসেল এয়ারপোর্টে ওর বাবার কাছে বসে আছে, সবকিছু রেডি হয়ে গেছে। আর মাত্র কিছু সময় পরেই রাসেল চলে যাবে অন্য দেশের উদ্দেশ্যে। রাসেল চলে যাবে ঠিক সেই মুহূর্তে রাসেলের বাবা বলে ওঠে, বাবা, সবসময় নিজের খেয়াল রাখিস, আর কোনো চিন্তা করবি না, মনে করবি আমরা তোর সাথেই আছি। রাসেল ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। বাবা ছেলের এমন ভালোবাসা দেখে ওখানে উপস্থিত সবাই যেন থমকে যায়। আচ্ছা বাবা, ঠিক আছে, আর তুমি নিজের আর আম্মুর ও অহনার খেয়াল রাখিও। ভালো থেকো, বাই। রফিকুল চৌধুরী একধানে প্লেনের দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে চোখের পলকের সামনে হারিয়ে যায়, আর দেখতে পাওয়া যায় না বিমানটিকে। চোখের কোণে জমে থাকা পানি আজ একটু বেশি জমেছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বাসায় চলে আসে। এদিকে আহানার রুমে এসে দেখে নিধি এখনো কান্না করেই যাচ্ছে। ভাবি, তুই এভাবে কান্না করতেছিস কেন? আর ভাইয়া তো চলে গেছে, যাওয়ার আগে চোখের ইশারায় অনেক খুঁজেছে। চলে গেছে, আমি ওকে কতটা ভালোবাসি সেটা কেন মানতে চায় না? দেখ ভাবি, ভাইয়ের মনে হয় কালো একটা অতীত আছে, যেটার কারণেই তোর ভালোবাসা অ্যাকসেপ্ট করেনি। তবে আমি স্পষ্ট ওর চোখে তোর ভালোবাসা দেখেছি। সত্যি আমি ওকে অনেক ভালোবাসি। সেদিন রাত থেকেই তোর ভাই আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। এখন তোরা ভাই বোন আমার ঘুম ফেরত দে বলছি। ভাইয়া ফিরে আসুক, তখন বলবো তোর ঘুম যেন ওভার টাইমটা সব ফিরিয়ে দেয়। আহানার কথা শুনে নিধি ফিক করে হেসে ওঠে। এইভাবে কেটে যায় অনেকটা সময়। রাসেল লন্ডন এসে পৌঁছে যায়। এয়ারপোর্টে এসে নেমে ওর গন্তব্যে চলে যায় ওকে নিতে আসা লোকটার সাথে। এইভাবে কেটে যায় অনেকগুলো দিন। এইদিকে রাফি ও রাইসা কলেজে বসে আছে। রায়সা, দেখেছো, মানুষ চলে গেলেও ঠিকই তার স্মৃতিগুলো রয়ে যায়। রাসেল নেই, অথচ তোমাকে
আমার করার জন্য কত কি করেছে, সেটা ঠিকই আছে। আজ 3টা মাসের বেশি সময় হয়ে গেছে ভাইয়া চলে গেছে। ভাইয়ের কথা খুব মনে পড়ে, জানি না বেঁচে আছে নাকি। রাইসা বাকিটা বলার আগেই রাফি মুখ আটকে দেয়। রাইসার কিছুই বলতে পারে না। এমনটা বলবে না, আমার বন্ধুর কিছুই হবে না, দেখবে একদিন ঠিক আমাদের মাঝে ফিরে আসবে। ইশরাত এখন আর স্বাভাবিক নেই, সবসময় নিজেকে 4 দেয়ালের মাঝে বন্দি রাখে, ঠিকমতো খাবারও খায় না। একটা নিরাপদ ছেলের পবিত্র ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছে, ওর সাথে এমনটা না তো কার সাথে হবে বলো? ওর বোঝা উচিত ছিল রাসেলের মতো ছেলেকে নিজের জীবনে পেয়েও হারিয়ে ফেলে মানে কত কিছু। এখন ঠিক বুঝতেছো, কিন্তু আফসোস কিছুই করার নেই। এভাবে কথা বলতেই থাকে দুইজন। এইদিকে রাসেল জানালার গ্রিল ধরে এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে। নিধির কথা আজ বড্ড বেশি মনে পড়তেছে। এখন আর ইশরাতের কথা মনে পড়ে না, কেননা নিধির ভালোবাসা নিচে ইশরাতের মহৎ চাপা পড়ে গেছে। রাসেল এসব ভাবছে, ঠিক তখনই পিছন থেকে আকাশ বলে ওঠে, স্যার আপনার নাস্তা করার সময় হয়ে গেছে, চলেন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। ও আকাশ সাহেব, আচ্ছা চলেন। স্যার আপনার মনটা কি কোনো কারণে খারাপ আজকে? না তেমন কিছু না, ওই একটু আর কি, বাড়ির লোকের কথা ভীষণ মনে পড়ছে তো তাই আর কি। রাসেল আকাশের সাথে নিচে চলে আসে খাবার খাওয়ার জন্য। কি ভাবছেন, আকাশটা আবার কে? আসলে আকাশ হলো বিমান বাহিনীর একজন ছোট কর্মকর্তা, যে রাসেলের দেখাশোনা করে। সবাই নাস্তা করে নেয়। এইভাবে কেটে যায় আরও কয়েকটা দিন। রাসেল শুয়ে আছে, তখনই বাড়িতে ফোন দেয় আহানার ফোনে। আসসালামু আলাইকুম ভাইয়া, তুই কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছি, তবে একজন একটু অসুস্থ আছে। অসুস্থতার কথা শুনে রাসেল অনেকটা ঘাবড়ে যায়। কে আবার অসুস্থ হলো এটা ভেবে। কিরে, সেই তো বললি সবাই ভালো আছে, তাহলে অসুস্থ হলো কে শুনি? ভাবির অনেক জ্বর, তোর কথা চিন্তা করে ঠিকমতো খাওয়া দাওয়াও করে না। কি বলিস? আমার কথা ওকে কে চিন্তা করতে বলেছে? ভাইয়া তোকে অনেক বেশি ভালোবাসে, বুঝিস না কেন? আমার মনে কোনো ভালোবাসা নেই রে। আচ্ছা ওর খেয়াল রাখিস, বাই, পরে কথা হবে। রাসেল ফোন কেটে দিয়ে চোখের কোণে জমে থাকা পানি মুছে নেয়, কেননা নিধির কথা ওকে অনেক ভাবাচ্ছে, যেটা মুখে প্রকাশ করতে পারছে না। একেবারে পাগলে একটা। ও কেন আমার কথা ভেবে নিজেকে কষ্ট দিতে হবে? আমি তো ওরই আছি, সেটা কি বোঝে না? এই রে, আমি পাঠকদের সামনে এটা কি বললাম? রাসেল এভাবে কথা বলছে আর একাই হাসতেছে। এমন সময় আকাশ চলে আসে সেখানে। স্যার চলেন কোথাও ঘুরে আসি, আর তো থাকবেই মাত্র 2 মাস, তারপর তো চলেই যাব। চলেন, একটু ঘুরে আসলে মনটা হালকা হয়ে যাবে, আর এই শহরটার সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাবে। স্যার আপনি খুব মজার কথা বলেন, কিন্তু আপনার সাথে কেন জানি কথা বললে আমার খুব ভালো লাগে। কি যে বলেন না, আমি ভালো গুছিয়ে কথা বলতে পারি না দেখে কোনো মেয়ে কথা পর্যন্ত বলতে চায় না, আর আপনি বলছেন আমার কথা আপনার ভালো লাগে? আপনার সাথে যে মেয়ে কথা বলে না, সে হয় বোবা, না হয় তার কপাল খারাপ। আপনার মতো এত সুন্দর মনের মানুষ পেয়েও কথা বলে না। হয়েছে, এখন চলো রেডি হয়ে যাওয়া যাক। আকাশ চলে যায় রেডি হতে। রাসেলও রেডি হয়ে নেয়। হোয়াইট শার্টের সাথে কালো প্যান্ট ও কালো কোটে, একদম পুরাই যেন ম্যান ইন ব্ল্যাক। এই পোশাকে রাসেলকে কোনো মেয়ে দেখলে চোখ না বন্ধ করেই এক বস্তা ক্রাশ খাবে। এই যে আপুমনিরা, আপনারা আবার ক্রাশ খেয়ে আমার দোষ দিয়েন না। রাসেল ও আকাশ বের হয় ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু রাসেল খেয়াল করছে বারবার আকাশ ওর দিকে তাকাচ্ছে। আচ্ছা আকাশ সাহেব, আমি লক্ষ্য করতেছি আপনি অনেকটা সময় ধরে আমার দিকে নজর দিচ্ছেন, এটা কারণ কি আসলে? আসলে স্যার আপনাকে আজকে এই পোশাকে খুব বেশি সুন্দর লাগছে। আমি তো ক্রাশ খেয়ে গেছি। ইস, আমি যদি মেয়ে হতাম তাহলে আমি এখনই প্রপোজ করে ফেলতাম। রাসেল তো আকাশের কথা শুনে হাসতে হাসতে শেষ। ছেলে হয়ে ছেলের উপরেই ক্রাশ খেয়েছে। কি আর বলবো রে ভাই, আজকাল যেই জামানা আইছে, মেয়ে হয়ে মেয়েকে ভালোবাসে, একে অপরকে ছাড়া বাঁচবে না, সেখানে এটা কিছুই না। হয়েছে, এখন চলুন যা যাক। রাসেল ও আকাশ চলতে থাকে গাড়ি নিয়ে। অনেকটা সময় ঘুরে বাসায় চলে আসে। আজকের দিনটা অনেক এনজয় করেছে, যেটা ভোলার মতো না। রাসেল বাসায় ফিরেই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় কাটে এলিয়ে দেয়। যেই না চোখটা বন্ধ করতে যাবে, ঠিক তখনই ওর ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। ধ্যাত, মাত্র একটা ঘুম দিব ভাবতেছি,
আর শালার ফোন, তোরে যে কি করবো, কল আসার আর সময় পেল না। রাসেল অনেকটা রাগ নিয়ে মোবাইলটা হাতে নিয়ে কলটাও রিসিভ করে আর বলতে শুরু করে। হ্যালো, কে বলছেন? আর কি সুখ পেলেন আমার এই সুন্দর সবেমাত্র আসা ঘুমটা নষ্ট করে? অনেক কিছুই পেয়েছি, সেটা বলে বোঝাতে পারবো না। রাসেল একটু অবাক হয়ে যায় নিধির কণ্ঠ শুনে, আর মনে মনে অনেকটা খুশিও হয়। রাসেলও ভাবে নিধির সাথে কথা বলবে, কিন্তু পারে না, যদি আবার মায়ায় জড়িয়ে যায়। আরে ডাক্তার ম্যাডাম যে, কেমন আছো? এতদিন পর আমার কথা মনে পড়লো বুঝি? হুম, আল্লাহর রহমতে ভালোই আছে। কি বললে? এতদিন পরে তোমার কথা মনে পড়লো? আরে, দিনে 24 ঘন্টায় 22 ঘন্টায় তোমার কথা না ভাবলে আমার দিনটাই ভালো কাটে না। তোমার সাথে যোগাযোগ করার আমার কোনো ওয়ে নেই। অনেক কষ্টে লুকিয়ে আহনার থেকে নাম্বার নিছি, তবে তোমার খবর আমি রোজই আহনার থেকে নিতাম। রাসেল নিধির এমন মন কাড়া কথা শুনে কি বলবে ভেবে পায় না। একটা মেয়ে এতটা ভালো কিভাবে বাঁচতে পারে? দেখো নিধি, আমি আগেও বলছি আর এখনো বলছি, আমার মনে প্রেম ভালোবাসা বলতে কোনো জিনিস নেই। তুমি সুন্দর ও লক্ষ্মী একটা মেয়ে, দেখবে আমার থেকে ভালো বর পাবে। চাই না আমার ভালো বর। তুমি ন্যাংরা কানা হলেও আমি শুধু তোমাকে চাই, এবং মৃত্যুর পরেও তোমাকেই চেয়ে যাব। আর আমি বিশ্বাস করি আমার পবিত্র ভালোবাসা আল্লাহ কখনো মিথ্যা করবে না। দেখো, বোঝার চেষ্টা করো, আমি আর এই প্রেম নামক মিথ্যা মায়ায় জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করতে চাই না। তোমার সাথে কোনো মেয়ে কি করেছে সেটা আমি জানি না, আর জানতেও চাই না। আমি শুধু জানি আমি তোমাকেই ভালোবাসি, আর ওই দেহে প্রাণ পাখিটা থাকা পর্যন্ত ভালোবেসেই যাব। দেখো, আমি একটা এতিম ছেলে, আমার পরিবার নেই, আর একটা এতিম ছেলের সাথে তোমার পরিবার কখনোই বিয়ে দিবে না, বা তুমিও সুখী হতে পারবে না। শোনো, অন্য 10টা পরিবারের মতো আমার পরিবারের লোকজন না। আর রইল সুখের কথা, আমি তোমার কাছে যেই সুখ পাবো সেটা পৃথিবীর কোথাও পাবো না। আমি তোমার জন্য হাসতে হাসতে জীবনটাও দিতে পারি। রাসেল পড়ে যায় মহা ঝামেলায়। দেখলেনি তো, কতভাবে বুঝালো, কিন্তু বুঝতেই চাচ্ছে না। রাসেল কি করবে ভেবে পায় না। অবশেষে আর কিছু কথা বলে ফোন কেটে দেয়। এইদিকে আমি জানি না কোন শাকচুনি তোমার মনের মাঝে ভালোবাসাটা ভেঙে টুকরো টুকরো করে দিছে, তবে যতই কষ্ট হোক না কেন, আমি তোমার প্রেম নামক সুপার গ্লু দিয়ে তোমার ভাঙা মনকে জোড়া লাগাবই। তুমি শুধুই আমার। আই লাভ ইউ কলিজা, আর রিয়েলি লাভ ইউ সোনা পাখি। আহনা, রাসেলকে কল দিত, একটু কথা বলি। ওর সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আম্মু, ভাইয়ার মনে হয় এখন ঘুমাচ্ছে, তাই রাতে কথা বলেনি। ভাইয়া পরিশ্রম করে, বুঝতেই তো পারছো। ঠিক আছে। এইদিকে রাসেল গভীর ঘুমে আচ্ছন্ন। চারিদিকে কি হচ্ছে কিছুই জানে না। রাসেল রাতে ঘুম ভাঙতে উঠে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে সেরে নেয়। স্যার, কালকে তো আমার এখানে যেতে হবে, ওইখানে নাকি ট্রেনিং হবে আমাদের। ও, সমস্যা নেই, আমি তো আসছি নাকি, সব কিছুই ঠিক করে নিব। স্যার, আপনি থাকতে আমার কোনো চিন্তা নেই, আপনি যেখানে সেখানে চিন্তা করেই বা কী হবে। হুম, এখন গিয়ে তাহলে ঘুমিয়ে পড়েন। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। আর সকালে একটু তাড়াতাড়ি উঠিয়েন কেমন? আকাশ চলে যায় রাসেলের কথার হ্যাঁ সূচক জবাব দিয়ে। এইদিকে রাসেল বিছানায় শুয়ে ওর মায়ের নাম্বারে একটা কল দেয়। কল দিতে দেরি, রিসিভ হতে দেরি না। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি কি করে ভালো থাকি তোকে ছাড়া, বল? তুই কেমন আছিস? আম্মু, তোমাদের রেখে যে আমিও একটু ভালো নেই। একদম চিন্তা করবি না কেমন? আর নিয়ম মতো খাবার খাবি বলে দিলাম। আম্মু, আর তোমরাও তোমাদের যত্ন নিও কেমন? এইভাবে বাড়ির সবার সাথে অনেক সময় কথা বলে ফোন কেটে দিয়ে ঘুমপড়িকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। সকালে ফজরের আজানের শব্দে রাসেলের ঘুম ভেঙে যায়। রাসেল নামাজ পড়ে এসে নাস্তা করে বসে থাকে আকাশের জন্য। একটু পরে আকাশ চলে আসে। শুভ সকাল স্যার, কেমন আছেন? শুভ সকাল। আমি ভালো আছি, তুমি কেমন আছো? স্যার, আমিও অনেকটা ভালো আছি। তা স্যার, চলেন আমরা বরং চলে যাই সেখানে। চলো, আমি তো আপনার জন্য রেডি হয়ে বসে আছি। আপনি তো আসতে লেট করে ফেলেছেন। স্যার, আসলে আজকে ঘুমটা একটু দেরিতে ভেঙেছে, তাই এই অবস্থা আর কি। ওরা দুইজন কথা বলে বেরিয়ে পড়ে। সেই জায়গার উদ্দেশ্যে কিছু সময় পরে চলেও আসে। সব ফর্মালিটিস পূরণ করে সেখান থেকে চলে আসে বিকেলের দিকে। রাসেল রুমে এসে সোজা শুয়ে পড়ে, কেননা আজকে সারাদিন অনেকটাই খাটাখাটনি করার কারণে একটু বেশি ক্লান্ত। এর মাঝে নিধির কল আসে। রাসেল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, এই রে, নিধি ম্যাডাম তো কল দিচ্ছে।
এখন আমি কি করি? শুধু ভালোবাসি ভালোবাসি করেই তো আমার কানের 12টা বাজিয়ে দিবে। না, মনে কষ্ট পাবে। তার চেয়ে বরং কলটা রিসিভ করে দেখি কি বলে। কি বলেন আপনারা? হ্যালো ডাক্তার ম্যাডাম, বলেন কি জন্য কল দিলেন? শোনো, বেশি কথা বললে কিন্তু একেবারে ইঞ্জেকশন দিয়ে দেবো। বলে দিলাম। এই এই আমাকে ইঞ্জেকশন দেওয়ার কথা বলে ভয় দেখাচ্ছ? আমি কি তোমাদের মতো নাকি যে সামান্য তেলাপোকা দেখেই ভয় পাবো? আরে, আমরা না হয় তেলাপোকা দেখেও একটু একটু ভয় পাই, কিন্তু তুমি তো ইঞ্জেকশন দেখেই ভয় পাও। রাসেল তো নিধির হাসির শব্দে মাতাল হয়ে যায়। চুপ করে হাসির শব্দ শুনতে থাকে। এই আমাকে কি তুমি মেরে ফেলতে চাও নাকি বলো তো? নিধি রাসেলের কথা শুনে অনেকটাই চমকে ওঠে। বলে, কে ছেলে? এই আমি তোমাকে মারার প্ল্যান করতেছি মানে? এটা কি? ঠিকই তো বলেছি। এত মিষ্টি হাসি দিলে এমনিতেই তো আমার হার্ট বন্ধ হয়ে যাবে। জানো, তোমার হাসি শুনে আমি এক বস্তা ক্রাশ খাইছি। কি বলো পাগল একটা! আমার বুঝি লজ্জা পায় না? বলে বাবালে, কন্যা আবার দেখি সেই লেভেলে লজ্জাও পাই। থাক, আর লজ্জা পেতে হবে না। আচ্ছা, তুমি আসবে কবে? তোমাকে না দেখে আমার এই মনটা যে ব্যাকুল হয়ে গেছে। সবসময় শুধু তোমার ভাবনাই মগ্ন থাকে। তোমার মনকে ফ্রিজে তুলে রাখো, তাহলে বরফ জমে ঠান্ডা হয়ে থাকবে, আর কিছুই ভাববে না। আরে কি বলো? তোমার মনটা যে আমার কাছে সারাক্ষণ আঁকলে রাখি, আর যদি ফ্রিজে রাখি তাহলে তো ঠান্ডা লাগবে, তাই না? কই, আমার মনটা তো আমার কাছে আছে, তাহলে তোমার কাছে কি করে গেল শুনি? তুমি বুঝবে না। আর কবে আসবে বলো না গো, আমি যার তোমাকে না দেখে থাকতে পারছি না। 2 মাস পরে আসবো আমি, এখনো ট্রেনিং শেষ হয়নি তো। আর শোনো, আমি কিছুদিন কথা বলতে পারবো না, দেখি ভেবো না তোমাকে ভুলে গেছি। আসলে আমার ফাইনাল এক্সাম তো, তাই। ও আচ্ছা, ভালো করে পড়ো, মন দিয়ে পরীক্ষা দিও কেমন? তুমি আমার সাথে আসো তো, তাহলে পরীক্ষা ভালো না হয় কি করে পারে বলো? হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা এখন বাই, আমি একটু ঘুমাই, ভালো লাগছে না। এইভাবে দিন পেরিয়ে যেতে থাকে, আর একটা মাস শেষ হলেই রাসেল চলে আসবে। রাসেলের কাছে যেন একটা মাস একটা বছরের মতন মনে হচ্ছে। রাসেল আহানাকে কল দেয়। কি রে পেতনি, কি খবর, কেমন আছিস? ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। তুই দূরে গিয়েও তো আমাকে পেতনি বলিস। তোকে যদি এখন সামনে পাইতাম তাহলে তোর খবর করে ফেলতাম। তোকে রাগাতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই খুঁটিয়ে খুঁটিয়ে তোর সাথে ঝগড়া করি। ভাইয়া, আমি বুঝি। ভাইয়া, তোকে ছাড়া আমার ভালো লাগে না। চলে আয় তাড়াতাড়ি। আসবো তো, আমি সামনের মাসে বাড়িতে, তখন আমার ট্রেনিং শেষ হয়ে যাবে। এখন যে আমারও থাকতে ভালো লাগে না। আচ্ছা ভাইয়া, তুই থাক, আমি গিয়ে একটু আম্মুর সাথে কাজে সাহায্য করি। বাবা, তুই আবার কাজের মানুষ কবে থেকে হলি শুনি? এত দেখছি ভূতের মুখে রাম রাম। ভাইয়া, তুইও না কি যে বলিস না, বুঝতে পারি না। আমি কি কাজ করি না বল? এই যে আমি তোর সাথে ঝগড়া করি, এটা কি কাজ না বল? হয়েছে হয়েছে, হ্যাঁ ন্যাকা কান্না করতে হবে না, তুই বরং গিয়ে আম্মুর সাথে কাজ কর। রাসেল বলেই ফোনটা কেটে দেয়। এদিকে আহানা গিয়ে ওর আম্মুর সাথে একটু কাজে সাহায্য করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। এইদিকে নিধির চোখে ঘুম নেই। চোখটা বন্ধ করলেই রাসেলের মুখটা ভেসে ওঠে। কি জ্বালা রে ভাই, এই ছেলে দেখি সব সময় আমার সাথে থাকে, ঘুমাতেও দেয় না। আর খুব বলে ভালোবাসি না, ঠিকই আমাকে ভালোবাসে, কিন্তু বলে না। কোন ফাজিল মায়া যে আমার কলিজার মনটা নষ্ট করছে বুঝি না। যদি ওরে পাইতাম না, একেবারে মাথার সবগুলো চুল ছেড়ে নিতাম। না, এটা তো ঠিক না, কারণ ও এমনটা করলে আমি তো আমার কলিজার দেখাই পেতাম না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় বুঝতেই পারে না। সকালে রাসেল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জানালার ধারে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর বাইরের প্রকৃতি উপভোগ করতেছে। কেননা এখনো সূর্যি মামা তার বাড়ি থেকে বাইরে বের হয়নি, যার কারণে একটু একটু কুয়াশার চাদরে ঢেকে আছে সবকিছু। রাসেল এক মনে তাকিয়ে আছে বাইরের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা স্ট্যাচুর দিকে। স্ট্যাচুটা দেখতে খুবই সুন্দর, যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে। স্ট্যাচুটা ছিল একটা কাপলদের। রাসেল হঠাৎ অতীতের কথা মনে পড়ে। চলেন আমরাও একটু রাসেলের সাথে অতীতের সাগরে ডুব দিয়ে মুক্ত খুঁজতে যাই। রাসেল, দেখছো ওই স্ট্যাচুটা কত সুন্দর? মেয়েটা ছাড়তে চাইলেও কখনো ছেলেটাকে ছাড়তে পারবে না। কত নিখুঁতভাবে তৈরি করেছে কারিগর, তাই না? আসলে খুব সুন্দর দেখতে। ইস, আমরাও যদি সারা জীবন
ওদের মতো থাকতে পারতাম, তাহলে কষ্ট আমাদের কখনোই স্পর্শ করতে পারতো না। ধুর পাগল, আমি তোমাকে কখনো ছেড়ে যাব নাকি যে তুমি এটা বলছো? আমি তো সব সময় তোমারই আছি এবং থাকবো। এইটা নিয়ে একদম চিন্তা করবে না। চিন্তা তো আমি একদম করি না, তবে মাঝে মাঝে ভয় হয় তোমাকে হারানোর। আমি আবার হারিয়ে কোথায় যাব বলো? তোমাকে ছাড়াও যে আমি অসহায়। তোমাকে একটা মুহূর্তের জন্য চোখের আড়াল করলেই মনে হয় এই দেহে প্রাণ পাখিটাই নাই। রাসেল ইসরাতকে জড়িয়ে ধরে ও থুতনি ধরে কপালে একটা কিস দিতে গিয়েও পারে না, কেননা আকাশের কথায় রাসেলের ধ্যান ভাঙে আর বাস্তবে ফেরে। স্যার, আমি সেই কখন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু আপনি তো শুনছেনই না। কোথায় হারিয়ে গেলেন শুনি? আরে এমন কিছু না, আসলে আমি একটা জিনিস নিয়ে খুব ভাবছিলাম, গভীর মনোযোগ দিয়ে, তাই হয়তো আপনার কথা আমার কান পর্যন্ত পৌঁছাতে পারিনি। আচ্ছা, এটা হয়তো ঠিক। এখন এইসব ভাবনা বাদ দিয়ে চলেন, ফ্রেশ হয়ে কাজে লেগে যাই। এসব আর মাত্র কয়টা মাস, তারপর দেশে চলে যেতে পারবো। ভাবতে কেমন খুশি খুশি লাগছে। অনেক খুশি লাগছে। তা মিস্টার আকাশ সাহেব, বাড়িতে কি বউ রেখে আসেন নাকি? কি যে বলেন না স্যার, আমি এখনো বিয়ে করিনি, তাহলে বউ আসবে কোথা থেকে? তবে ইচ্ছা আছে বাবা মায়ের পছন্দ মতো সুন্দর একটা মেয়েকে মনের রানী বানাবো। সেটাই ভালো হবে। মা বাবার ইচ্ছার গুরুত্ব কয়জনই বা দিতে পারে বলেন? এই পৃথিবীতে তো তারাই সবচেয়ে বেশি সুখী, যাদের বাবা মা ও এক পরিবার আছে। রাসেলের কথা শুনে আকাশ কেন জানি একটু থমকে যায়, কেননা সে কেন এমন কথা বলতেছে। স্যার, তাহলে আপনার মা বাবা কি এই পৃথিবীর বুকে বেঁচে নেই? রাসেল একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, জানি না আমার বাবা মা এই পৃথিবীর বুকে আজও আছে কিনা, কেননা আমি জন্মের পর তাদের দেখছি কিনা সেটা মনে পড়ে না, কারণ আমি একটা এতিম ছেলে। তবে এই অভাবটা আমার নতুন পরিবারের সবাই একটু একটু করে পূরণ করেছে, দিয়েছে অসীম ভালোবাসা। স্যার, আপনাকে দেখে কখনো বুঝতে পারিনি আপনার মনের কোণে এতটা কষ্ট লুকিয়ে আছে। বুকে এত কষ্ট চাপা নিয়ে কিভাবে লোক সমাজের সামনে হাসি খুশি থাকেন, বুঝতে থাকা আমার এই অবুঝ মন। কি যা বলেন না, আসলে সব কিছু শিখতে হয় বেঁচে থাকতে হলে। স্যার, যদি কিছু মনে না করেন তো একটা কথা জিজ্ঞাসা করি? আপনি এত সময় ধরে কথা বলে আসতেছেন, আর এখন বলছেন একটা কথা জিজ্ঞেস করতে চান? তাহলে কি এত সময় গান শোনালেন নাকি? স্যার, কি যে বলেন না, আসলে এই কথাটা একটু ব্যক্তিগত কথা, তাই আর কি। আচ্ছা বলেন শুনি, কারণ আপনি কথাটা বলতে না পারলে সারাক্ষণ বলেই যাবেন একটা কথা একটা কথা, তার চেয়ে বরং এক্ষুনি শুনে নিই। আপনি কখনো কোনো মেয়েকে কি ভালোবেসেছিলেন? রাসেল আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে, চোখের কোণে নোনা পানি চিকচিক করতে শুরু করে, বুকের মাঝে কষ্টের মাথাটা নাড়া দিয়ে ওঠে। বেসেছিলাম একটা বেঈমানকে, নিজের জীবনের থেকেও বেশি। মনে করেন ও আমার বেঁচে থাকার একমাত্র উৎসও ছিল। তাহলে সে আপনার সাথে বেইমানি কেন করলো? আপনি তো অনেক সুন্দর। আর আমি বলি, ওই মেয়ের কপাল খারাপ যে আপনার মতো মানুষকে পেয়েও অবহেলায় হারিয়েছে। আমি এতিম, পরিচয় বলার মতো কিছুই নেই, টাকা পয়সার নামটাও তো নেই, তাই সে আমাকে রেখে চলে গেছে অন্য কোনো গন্তব্যে, যেখানে তার মনের মতো সব কিছুই আছে। স্যার, ওই মেয়ের যদি আমি কখনো সামনে পেতাম, ঠাস করে গালে একটা থাপ্পড় দিয়ে শুনিয়ে দিতাম টাকা পয়সা কি বেঁচে থাকার জন্য সব। টাকা পয়সা তো সব না হলে কি আর সে আমাকে ছেড়ে যেত? একটা সময় কতই না ভালোবাসতাম, একটা মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিত না, কিন্তু এখন মানুষ দুইটা একই আছি, শুধু সময়টা পাল্টে গেছে। আচ্ছা স্যার, অনেক শুনেছি, এখন এইসব বাদ দিয়ে চলেন কাজে যাওয়া যাক, আর তো কয়টা দিন মাত্র। চলেন, একটু দেরি হয়ে গেল মনে হয়। রাসেল চোখের কোণে জমে থাকা নোনা পানি ডান হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিয়ে রেডি হতে চলে যায়। এদিকে আকাশও রেডি হয়ে নেয়। কিছু সময় পরে দুইজনেই বেরিয়ে পড়ে। সারাদিন ট্রেনিং করে সন্ধ্যার আগে বাসায় চলে আসে। স্যার, আজকের দিনটা খুব ভালো কেটেছে, কখনো মনেই হয়নি আমি ট্রেনিংয়ে আছি। তা মিস্টার আকাশ, কেন মনে হলো না শুনি? আর আপনার মনটা এত খুশি খুশি বা কেন মনে হচ্ছে? এতদিন আপনার মনের গহীনে লুকিয়ে থাকা কষ্টের কথাটা জানতে খুব ইচ্ছে করছিল, কিন্তু সেটা আজকে শুনতে পেরেছি, তাই মনটা খুব ফ্রেশ। ওরে বাবারে, আমি তো এখন বুঝতে পারলাম। আচ্ছা যান, গিয়ে ফ্রেশ হয়ে নিন কেমন? ঠিক আছে স্যার, আমি গেলাম, আপনিও ফ্রেশ হয়ে নিন। রাসেল গিয়ে ফ্রেশ হয়ে হালকা একটু নাস্তা করে বিছানায় এসে গাটা এলিয়ে দিতেই যেন ঘুম পড়ে এসে জড়িয়ে ধরে হারিয়ে যায় ঘুমের রাজ্যে।
রাসেলের ঘুম ভাঙে রাতে। উঠে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ফোনটা হাতে নিয়ে রাফির কথা চিন্তা করতে থাকে। আজকে রাফির কথা ওর খুব করে মনে পড়তেছে। কোনো ওয়েও নেই যে ওর সাথে যোগাযোগ করবে, তাই মনের মাঝে এক বালতি কষ্ট নিয়েই আবারও ঘুমের দেশে পাড়ি জমায়। এভাবে পার হয়ে যায় 27টা দিন, আর মাত্র কয়েকটা দিন তারপরেই চলে যাবে সেই চিরচেনা নিজের জন্মভূমি বাংলাদেশে। ভাবতে কেমন জানি খুশি খুশি লাগে। এমন সময় আকাশ চলে আসে আর বলে, স্যার আমরা তো চলেই যাব। এখন পরিবারের সবার জন্য এখান থেকে কিছু জিনিস নিয়ে গেলে সবাই অনেক খুশি হবে। আমি তো এমনটা ভেবে দেখিনি। আপনি এসে সত্যি কথাটা বলে মনে করে দিয়েছেন। স্যার আমি সবসময় ঠিক কথাই মনে করিয়ে দিই, দেখলেন তো নাকি? দেখলাম। এটা একটা আপনার বিশেষ গুণ বলা যায়। তা কখন যেতে চাচ্ছেন শপিং করতে? আজকে তো কোনো কাজ নেই, তাই আজকে গেলেই কিন্তু ভালো হতো। পরে আবার কি হবে কে জানে। সেটাও তো কথা। আচ্ছা তাহলে আমরা বরং বিকেলের দিকে যাবনি, কেমন? আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলেন সেটা উল্টানোর সাহস কি আর আমার আছে বলেন? আরে কি যে বলেন না। আচ্ছা এখন গিয়ে নাস্তা করেন, আমি করে নিয়েছি। আচ্ছা স্যার আমি তাহলে যাই। আকাশ কথাটা বলে স্থান ত্যাগ করে তার থাকার জায়গায় চলে যায়। এইদিকে রাসেল বসে বসে ভাবে কার জন্য কি নেবে কি নেবে কি নেবে, ভাবতেই থাকে। কিন্তু তার মাথায় আসে না আসলে কি নিলে সবাই খুশি হবে। এইভাবে সময় গড়িয়ে গড়িয়ে বিকেল হয়ে আসে। আকাশ রেডি হয়ে রাসেলের কাছে আসে। স্যার আমি তো রেডি হয়ে এসে পড়লাম, কিন্তু আপনি তো এখনো রেডি হননি। আরে আর বলিয়েন না, আমি দুপুরে ঘুমিয়ে গেছিলাম, তাই উঠতে একটু লেট হয়ে গেছে। তুমি সোফায় গিয়ে বসে একটু অপেক্ষা করো, আমি এই রেডি হয়ে এলাম। আচ্ছা স্যার, ভাবির মতো আবার মেকআপ করে সময় নষ্ট করিয়েন না। আকাশ কথাটা বলেই হাসতে হাসতে চলে যায় সোফায়। রাসেলেরও হাসি পায় আকাশের কথা শুনে। রাসেল রেডি হয়ে আকাশের কাছে আসে। এই যে মিস্টার আকাশেব, চলেন যাওয়া যাক। আপনি তো গভীর মনোযোগ দিয়ে ভাবির কথা ভাবতেছেন মনে হয়। ভাবি নাই, তাহলে ভাবির কথা ভাববো আর কেমনে বলেন। আচ্ছা চলেন। রাসেল আর আকাশ কথা বলতে বলতে চলে আসে শপিং মলে। শপিং মলের ভিতরে গিয়ে এটা ওটা দেখতে থাকে। রাসেল কি নেবে ভেবে উঠতে পারে না। এইদিকে আকাশের কেনাকাটা কিন্তু শেষ। আচ্ছা আপনি কখন কিনবেন? সে কখন থেকে শুধু দেখেই যাচ্ছেন, কিছু তো কিনছেন না। কি নিলে সবাই খুশি হবে সেটা আমিও ভেবে পাচ্ছি না তো। তাহলে কি কিনবো বলেন? আরে আপনার মতো কিছু কিনে নেন না, তাহলেই সবার পছন্দ হবে। রাসেল আকাশের কথা শুনে দেখে প্রথমেই ওর আম্মুর জন্য একটা জায়নামাজ ও তসবি কেনে। পরে শাড়ি, বাবার জন্য কোট প্যান্ট ও পেতনি, বোনের জন্য একটা ভালো মানের জামা ও কিছু জুয়েলারি কিনে নেয়। সবার আগে উন্নত মানের মেকআপ। রাসেল শপিং করে বাড়িতে ফিরে যাবে অমনি মনে পড়ে, এই রে, সবার জন্যই তো কত কিছু নিলাম, কিন্তু নিধি ম্যাডামের জন্য তো কিছুই নিলাম না। না, ওর জন্য কিছু নিলে অনেক খুশি হবে। তারপর আবার শপিং মলে গিয়ে বেছে বেছে লালের ভিতরে নীল রঙের কাজ করা একটা শাড়ি কিনে বেরিয়ে আসে। স্যার আপনার পছন্দ আছে বলতে হবে। তা এত সুন্দর একটা শাড়ি কার জন্য কিনলেন শুনি? দেখি এটা বাড়িতে গিয়ে কাকে বেশি মানায়, যাকে বেশি মানাবে তাকে না হয় দিয়ে দিব। আপনার থেকে আমি সহজে কোনো কথা জানতে পারিনি, সবসময় একটা না একটা বলে পার পেয়েছেন। আমি এমনই বলতে পারেন। এখন চলেন, পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে, তাকে শান্তি দিয়ে আসি রেস্টুরেন্টে গিয়ে। স্যার অনেক ক্ষুধা লেগেছে। আপনি এখন সঠিক সময়ে সঠিক কথা মনে করেছেন। সব সময় কি আর আপনার সঠিক কথা শোনার জন্য থাকা যায় বলেন? এত শপিং কেউ করে নাকি? সময় বেশি লাগালেন আপনি, আর বলছেন আমি সময় বেশি নষ্ট করেছি। নেন, নিজেকে তো আর নিজেই বলতে পারি না, তাই সব বাদ দিয়েই চলেন যাওয়া যাক রেস্টুরেন্টে। স্যার চলেন যাওয়া যাক। রাসেল ও আকাশ একটা রেস্টুরেন্টে ঢুকে পছন্দের খাবার অর্ডার করে খেয়ে বিল মিটিয়ে সোজা বাসায় চলে আসে। সারাদিন অনেকটাই ক্লান্ত থাকার কারণে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। ঘুম ভাঙে রাতে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিয়ে রুমে এসে বাড়িতে কল দেয়। সঙ্গে সঙ্গে আহানা কল রিসিভ করে। হ্যালো ভাইয়া, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই ভালো আছি। তা তোরা সবাই কেমন আছিস? আমার অনেক ভালো আছি, কিন্তু তোকে অনেক মিস করতেছি ভাইয়া। সারাক্ষণ একা একা লাগে, মন চাই তোর কাছে ছুটে আসি। ছুটে আর আসতে হবে না,
আমি নিজেই কয়েকদিন পর তোর কাছে চলে আসতেছি, বুঝতে পারলি? তোর এত সুন্দর গুছিয়ে বাংলা কথা যদি না বুঝতে পারি, তাহলে কি আর হিন্দি বুঝতে পারবো বল? হুম, সেটাও ঠিক। তা বাবা মা কোথায় রে পেতনি? আম্মু নামাজ পড়তেছে আর আব্বু মসজিদে গিয়ে নামাজ পড়ছে। সবাই যখন নামাজ পড়তে গেছে তখন তুই কেন নামাজ না পড়ে ডং ডং করে নেচে বেড়াচ্ছিস শুনি? এমনি ভালো লাগছে না তো, তার জন্য এভাবে আছি। শোন, নামাজের কাছে কিন্তু কোনো অজুহাত চলে না, সো বি কেয়ারফুল। ভাইয়া, আমি কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিক আছে এখন? নামাজের পরে আল্লাহর কাছ থেকে তওবা করে ক্ষমা চেয়ে নিস, এত বছর জানা অজানা গুনাহ করার জন্য। আর শোন, রোজা কিন্তু থাকিস, কেমন? এইভাবে আরও অনেক কথা বলে রাসেল কলটা কেটে দেয়। এইদিকে রাফি রাসেলের ছবিটা হাতে নিয়ে বারবার দেখছে আর কান্না করতেছে। রাফিরও যে একটুও ভালো লাগতেছে না রাসেলের চাঁদ মুখটা না দেখতে পেয়ে। রাসেল, তুই কোথায় চলে গেলি আমাকে এভাবে একা ফেলে? তোকে যে বড্ড দেখতে ইচ্ছে করে, তোর কথা সারাক্ষণ মনে পড়ে। কোনো জায়গায় বাকি রাখিনি তোকে খোঁজার, কিন্তু দিন শেষে ফিরেছি খালি হাতে। ফিরে আয় না দোস্ত আমার কাছে। তোর কি আমার কথা মনে পড়ে না বল? যেখানে থাকিস ভালো থাকিস। এইদিকে রাসেল ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে সে নাস্তা করে নেয়। সকালে সুন্দর মিষ্টি রৌদ্রের মিষ্টি আলোটা উপভোগ করতেছে জানালার পাশে বসে। তখনই নিধির কল আসে রাসেলের ফোনে। রাসেল নিধির কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে, কেননা নিধি আজকে কয়েকদিন পরে ফোন করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো কলেজে? আল্লাহর রহমতে মা বাবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তা ম্যাডাম, তুমি কেমন আছো? এই তো, তুমি যেমনটি রেখেছিলে সেদিন কথা বলার সময় ঠিক তেমনটাই আছে। কি ব্যাপার ম্যাডাম, খোঁজ না নেওয়া মেয়েটা যে আজকে এই ছেলেটার খোঁজ নিতে আসলো, তাও আবার অনেক দিন পরে? আমি না হয় কোনো কারণে তোমার খোঁজ নিতে পারিনি। কই, তুমি তো একটা মুহূর্তের জন্য আমার খোঁজ নাওনি। নিতে চেয়েছিলাম কিন্তু পারিনি নিতে, তোমার জন্য। হ্যাঁ, শুধু তোমার জন্য। এই এই, আমি আবার কি করলাম যে তুমি আমার জন্য আমার খোঁজ নিতে পারোনি শুনি? কারণ তুমি আমাকে এতদিন 3G স্পিডে মনে করেছো, তাই তোমার মনের চাওয়া আমার কাছে পৌঁছায় নাই। কিন্তু আজকে 5G স্পিডের চেয়েও দেখি আমার কাছে পৌঁছে গেছে, বুঝলে? রাসেলের কথা শুনে নিধি তো হাসতে হাসতে শেষ। কি বলে রাসেল এসব? কিভাবে বললে? আমি তো তোমার কথা শুনে গুলিয়ে গেছিলাম, না জানি কি বলবে। হাই হাই, এত সুন্দর হাসিটার কারণে যে আমার বুকের বাম পাশটা চিনচিন করে ওঠে, সেটা কি বোঝে না? আমি হলাম তোমার মনের ডাক্তার, সুতরাং এইটুকু বোঝার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছে, বুঝলে জানেমান? বুঝলাম। তাই তো ধীরে ধীরে আমাকে তোমার প্রেমে ঘায়েল করেছো। আমি তো চাই না এটা, কারণ কষ্ট রাখার ইঞ্চি পরিমাণ জায়গা আমার বুকে নেই। আমি আমার পবিত্র ভালোবাসা দিয়ে তোমার মনের কোণে জমে থাকা সব কষ্ট দূর করে দিব। তুমি শুধু একবার আমার হাতটি ধরে দেখো। তোমার হাত কি আমার কাছে আসবে নাকি যে আমি ধরে দেখবো? বলো, কি যে বলো না, বুঝি না। হায় রে কপাল আমার, আমি সিরিয়াস কথা বলছি আর তুমি মজা নিচ্ছ। আমি তো সত্যিই বললাম, তোমার হাত কি আর এখন লন্ডনে আসবে নাকি যে আমি ধরবো? অরে গাধা, আমি কি সেটাই বলছি নাকি? তুমি আমাকে তোমার ভালোবাসার একটা সুযোগ দিয়ে দেখো। আমার সবটুকু ভালোবাসা দিয়ে তোমার এই বুকের বাম পাশটায় আঁকড়ে রাখবো, কখনো হারাতে দিব না। নতুন নতুন প্রেমে পড়লে সবাই এরকম মিষ্টি কথা অনেক বলে, কিন্তু সেই বয়ফ্রেন্ড হয়ে যায় নিম পাতার থেকেও বেশি তেতো। দেখো, আমি জীবনেও কাউকে ভালোবাসিনি, হয়তো আল্লাহ তোমাকে আমার ভাগ্যে লিখেছেন বলেই তোমাকে দেখে এই দিলে ঘান্টি বেজেছে। এখন হয়তো তোমার দিলটা স্টিলের আবরণের মোড়ানো, তাই ঘটি বেজেছে, কিন্তু যখন স্টিলের আবরণের খোলস মুক্ত হয়ে কাঠ বেরিয়ে আসবে তখন আর ঘন্টি বাজবে না, তখন বলবে মেয়ে তো মেহু তুম আপনা হে কন। না, হবে না, কারণ তোমার ভালোবাসা দিয়ে আমার মনে সেই সিস্টেল আবরণকে ভালোভাবে ওয়েটিং করছি, যেটা কখনো ছেড়ে যাবে না। দেখো নিধি, আমি আগেও বলছি, এখনও বলছি, তুমি আমার থেকে ভালো কাউকে পাবে। কেন শুধু শুধু আমার সাথে নিজেকে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করতে চাইছো বলো? আমি তোমার প্রেমে নিজেকে বিলিয়ে দিতে চাই, তাতে আমার মরণ হলেও পিছু পা হব না। তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে বলো না? তুমি আমার কে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না শুনি?
মুখে তো ঠিকই বললে আমাকে ছাড়া থাকতে পারবে, কিন্তু বুকের বাম পাশটায় হাত দিয়ে দেখো তো কেমন থাক থাক করছে। মনে মনে এই বুঝি অক্সিজেনের মান কমে যাচ্ছে, কেননা আমি তোমার অক্সিজেনের উৎস। রাসেল কি বলবে ভেবে পায় না, কেননা যেটাই বলে এই মেয়ে কোনো না কোনো যুক্তি দিয়ে সেটা হারিয়ে দেয়। তোমাকে ছাড়া বাঁচতে পারবো কি না সেটা জানি না, তবে আমি আর কষ্ট নিতে পারবো না। সবার কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু ভালোবাসার মানুষের দেওয়া কষ্ট সহ্য করার ক্ষমতা আমাকে দেয়নি। তোমার এই কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে না, কারণ আমি তোমাকে কোনো কষ্ট দিবই না। সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখবো। প্লিজ একটা বার সুযোগ দিয়ে দেখো, কখনো ছেড়ে যাব না। পারবো না। আমি তোমাকে আমার এই জীবনের ঠাঁই দিয়ে কষ্টের সাগরে ডুবিয়ে মারতে। সবাই তো বলে নিজের কষ্টের ভাগ করে নিলে নাকি কষ্ট অনেকটাই হালকা মনে হয়। তুমি না হয় তোমার কিছু কষ্ট আমাকে দিয়ে আমার সম্পূর্ণ হাসি খুশি তুমি নিয়ে যাও। দেখো নিধি, তুমি এখন হয়তো বুঝতে পারতেছো না, ভালোবাসা মোহে পড়ে, কিন্তু যখন মোহ কেটে যাবে তখন আর আমাকে তোমার ভালো লাগবে না। এই দেহে প্রাণ থাকতে তোমাকে কখনো ভুলবো না। আর তোমার বুকে জায়গা দিতে না পারো, আমাকে তোমার বাড়ির কাজের মেয়ে করে রেখো, তবুও তোমার সেবা করার একটা সুযোগ অন্তত পাবো। নিধির এমন আবেগ জড়ানো কথা শুনে রাসেল কি জবাব দেবে খুঁজেই পায় না। একটা মেয়ে কতটা ভালোবাসলে নিজের বাড়ির কাজের লোক হতে চায় বলেন? কি বলেন আপনারা? নিধিকে রাসেল মেনে নেবে নাকি এড়িয়ে যাবে? নিধি, তুমি আমাকে হাসালে, কারণ আমার নিজেরই তো কোনো বাড়ি নেই, তাহলে কাজের মেয়ে হবে কিভাবে? আরে তোমার বুকের বাপাসটা আমার জন্য একটা বাড়ি, বুঝলে? আর আমি ওই বাড়িটাই কাজের মেয়ে হতে চাই। এমনিতেই করোনা সিজন, তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তুমিও না কি এমন সব কথা বলো, আমি না হেসে পারিই না। আপনারাই বলেন, এমন মেয়েকে কি জীবনসঙ্গী হিসেবে পেয়েও হারিয়ে ফেলা যায়, যেইখানে সে নিজেই তার বাড়ির দায়িত্ব নিতে চায়? তুমি তো শেখাচ্ছ এমন কথা বলতে আমাকে, আমি কি থোড়ি এসব বলতে পারতাম? বাবা, সব কিছুই নিজেই বলে এখন আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে, তাই না? হুম, তুমি তো আমার সব, তোমার সাথেই তো এমন দুষ্টুমি করবো, তাই না? আচ্ছা তুমি থাকো কেমন, আপু ডাকছে, দেখি কি বলে। আচ্ছা তাহলে যাও, ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওকে, তুমিও ভালো থেকো। আল্লাহ হাফেজ। রাসেল নিধির কিসটা ধরে নিয়ে বুকের বাম পাশে যত্ন করে রেখে দেয়। এইদিকে নিধিকে যে কিছু বলবে সেটারও কোনো উপায় নেই, কেননা পাগলি তো লজ্জা পেয়ে দৌড়ে পালাইছে। পাগলে একটা, এখনো বাচ্চা আমার সব যায়নি। আমি কি আসলে ভাগ্যবান যে নিধির মতো এত সুন্দর একটা মনের মানুষকে পেয়েছি, যার মনেই নেই কোনো অহংকার, আছে শুধু অফুরন্ত ভালোবাসা। কিন্তু ভয় হয় যদি আমাকে আবারও ইসরাতের মতো ছেড়ে চলে যায়। এইসব ভাবছে রাসেল, ঠিক তখনই আকাশ হাতে 2টা কফি নিয়ে চলে আসে। এই ছেলেটাও না কেমন ঠিক বুঝে যায় কখন রাসেলের কি খেতে মন চায়। শুভ সকাল স্যার, এই নিন আপনার জন্য স্পেশাল কফি নিয়ে আসলাম। শুভ সকাল। ধন্যবাদ আপনাকে মিস্টার আকাশ সাহেব। তা আপনি কিভাবে বুঝতে পারলেন যে এখন আমার কফি খেতে মন চাচ্ছে? আমি এসে দেখি আপনি ফোনে কথা বলছেন আর উদাস হয়ে বাইরে তাকিয়ে কি একটা ভাবছেন, তাই এই কফিটা আপনার প্রয়োজন বুঝতে পারলাম আর টপ টপ করে নিচে চলে আসলাম। এখন খেয়ে নিন। আচ্ছা বসেন, দাঁড়িয়ে আছেন কেন? আমি আপনার স্যার বলে কি এইখানে আমার সামনে এভাবে দাঁড়িয়ে থাকবেন নাকি? সরি স্যার, আচ্ছা ঠিক আছে, আমি বসতেছি। এইভাবে নানান কথাবার্তার মাঝে দিয়ে চলে যায় দিনগুলো। আগামীকালকেই ফিরে যাবে নিজ দেশে, অন্যের দেশ ফেলে রেখে। রাসেল সব কাগজপত্র আগেই ঠিক করে নিচ্ছে, এখন শুধু জিনিসপত্রগুলাই গুছিয়ে নেওয়া বাদ আছে। রাসেল সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাতের খাবার খেয়ে রুমে চলে আসে। সকাল 6টায় ফ্লাইট। রাসেল ওর বাবার কাছে ফোন করে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো গত 2 দিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। তো ভিডিওটা দেখলাম সবার ভালো লাগছে না। তো ভিডিওর সিজন 2 আমি আজকে আপলোড দিলাম। তো গল্পটা সবাই শুনবেন এবং যদি ভালো লাগে তো শেষ সিজন চাইবেন। যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সবাই গল্পটা শেয়ার দিবেন, অনেকগুলো শেয়ার দিবেন, কারণ এই গল্পতে আমার ভিউজ কম আসছে।
আমি আর এই গল্প আপলোড দিব না, কারণ আপনারা শুনতেছেন না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো এক নতুন গল্প নিয়ে হাজির হব। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।